ভাবির কাছে পরীক্ষা সাজেশন নিতে এসে আমার বাবার বড় ভাইয়ের বউয়ের ঘনিষ্ঠ মুহূর্ত দেখে আমি অবাক হয়ে গেলাম। কি বলবো বুঝে উঠতে পারছি না। আমাকে দেখে তারা দুজনেই চমকে উঠলো। ভাবি বলল, আরে তুমি হঠাৎ কিছু না বলে আমার রুমে কি করছো? বাবা বলল, তুই যা দেখেছিস আসলে এমন কিছু নয়, আসলে আমি একটা দরকারি কাজে এসেছিলাম। আমি কি বলবো খুঁজে পাচ্ছি না, লজ্জায় মাথা নুয়ে আসছে। তবুও বললাম, তোমরা কি কাজ করছিলে তা তো নিজ চোখে দেখতে পেলাম, আমার কাছে আর বলার কিছু নেই। ভাবি বলল, তুমি যা দেখেছো সম্পূর্ণ ভুল দেখেছো, এর আগের ঘটনা কিছুই জানো না। আমি বললাম, এর আগে কি ঘটেছিল সেটা দেখাতে চাইছো আমাকে? তোমাদের স্পর্ধা দেখে আমি রীতিমতো অবাক। ভাবি বলল, তুমি এত পাকড়ামি করতে এসো না, কেন এসেছো সেটা বলো। বাবা বলল, আরে তুমি এভাবে কথা বলছো কেন ওর সাথে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ভাবি বলল, আপনি চুপ থাকুন তো, যা বলার যা করার আমি করব। আমি বললাম, তোমাদের লীলা খেলা দেখলে ভাইয়া নিজে নিজে সুসাইড করবে। বাবা বলল, তুই আমার সাথে চল, তোর সাথে কথা আছে। আমি কিছু না বলে দ্রুত সেখান থেকে চলে আসলাম। পরের দিন আমি মায়ের কাছে গিয়ে বললাম, মা তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কথাটি শেষ না হতে হতেই পেছন থেকে বাবা বলে উঠলো, আমার মাটার কি লাগবে শুনি? যা কিছু লাগে আমাকে বলতে পারিস। আমি বাবার কথা শুনে অবাকের উপর অবাক হচ্ছি, কেননা এর আগে কোনো জিনিস একবার বেশি দুবার চাইলে বকাবকি শুরু হয়ে যেত, আর আজকে আমি মাকে বলে দেব দেখে আমাকে নিজের দলে নিতে চাচ্ছে। আমি কিছু বলার আগেই মা বলল, কি ব্যাপার, আজকে এত দরদ উতলিয়ে পড়ছে কেন? অন্যদিন তো চাইতে চাইতেও দাও না। বাবা বলল, আমার একটি মাত্র মেয়ে, আমি তার চাওয়া পাওয়া পূরণ না করলে আর কে করবে? মা বলল, এতদিন তোমার এই নীতিবাক্য কোথায় আটকে ছিল? বাবা বলল, আরে তখন দেইনি, আমার হিসেব করে, এখন দেয়া উচিত তাই দেব। বাবার কথাগুলো শুনে আমি মনে মনে বললাম, মানুষ কত নিকৃষ্ট হয় তা তোমাকে না দেখলে বুঝতে পারতাম না বাবা। মা বলল, তোমার মনে আল্লাহ তাআলা রহমত দিয়েছে, ভাবতেই ভালো লাগছে। বাবা বলল, এমন করে বলো না তো। মা বলল, তুই আমাকে কি বলতে এসেছিলি যেন? আমি বললাম, মা পরে বলবো, এখন আমাকে পড়তে হবে, এই বলে চলে আসলাম। দেখতে পেলাম বাবা বাঁচলো এমন অনুভূতি প্রকাশ করলো। এদিকে ভাবি ভাইয়ার সাথে কথা বলছে ফোনে। তিশা বলল, তোমাকে মিস করছি, কতদিন হয়ে গেল তোমাকে দেখছি না, কবে আসবে বলো না। আবির বলল, আমিও তোমাকে খুব মিস করছি, আমি তো আসতেই চাই কিন্তু কোম্পানি আমাকে ছুটিই দিচ্ছে না। তিশা বলল, আমি জানি না কিছুই, তোমাকে খুব করে চাচ্ছি এটাই জানি। আমি আসলাম যে তেমন একটা দেরি হয়নি, তাই ছুটি পাচ্ছি না। আচ্ছা শোনো, বাবা মার বোনের কি খবর, ওরা সবাই কেমন আছে? তিশা বলল, সবাই ভালো আছে। আবির বলল, ওদের খেয়াল রেখো আর নিজেরও যত্ন নিও। তিশা বলল, আচ্ছা তুমিও নিজের যত্ন নিও আর আমাকে মনে রেখো, এই বলে ফোন রেখে দিল। আমি রুমে আছোয়া হয়েছিলাম, তখনই ভাবি এসে বলল, তুমি যদি কাউকে কিচ্ছু বলে দাও তাহলে তোমার ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। আমি বললাম, আমাকে হুমকি দিচ্ছ? ভাবি বলল, হুমকি ভাবলে হুমকি আর উপদেশ ভাবলে উপদেশ। আমি বললাম, নির্লজ্জতার একটা সীমা থাকে, তুমি সেটাও পার করে ফেলেছো। ভাবি বলল, তোমাকে বারবার সাবধান করছি, তা না হলে সমস্যা হয়ে যাবে। আমি বললাম, যা করা তুমি করতে পারো, আমি তোমাদের আসল রূপ সবার সামনে উদ্ঘাটন করব। কথাটি শুনে ভাবি আমাকে থাপ্পড় লাগিয়ে দিল। আমি ভাবির মুখের দিকে তাকিয়ে আছি আর ভাবছি, একটা মানুষ অন্যায় করেও লজ্জিত না হয়ে আরো বেশি উশৃঙ্খলতা করছে কি করে। ভাবি আমাকে বলল, এই কথাটা যদি আবিরের কানে যায় তাহলে তোর কপালে দুঃখ আছে, এই বলে চলে গেল। আমি চুপচাপ হয়ে থাকলাম, কি করব বুঝতে পারলাম না। দুদিন পর মা আমার গালে ঠাস ঠাস কয়টা চর বসিয়ে দিল। আমি অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছি। মা বলল, এতটা নির্লজ্জ কি করে হতে পারলি, একটা বারও আমার শিক্ষার কথা মনে হলো না? আমি বললাম, আমি কি করেছি, তুমি আমাকে মারলে কেন? মা বলল, চোরের মায়ের বড় গলা, এত বড় নোংরা কাজ করার পরেও বড় গলায় কথা বলছিস? আমি বললাম, আমি কি করেছি বলবে তো নাকি? না বললে জানবো কি করে? মা বলল, তোর ভাবির ভাই সাকিনের সাথে রুম ডেট করতে একবার তোর কলিজাটা কাঁপলো না? আমি মায়ের কথা শুনে অবাক হয়ে গেলাম। ভাবির ভাই আমাকে পছন্দ করে কিন্তু আমি টোটালি পছন্দ করি না, কিন্তু মা এসব কি বলছে আমাকে? মা আবার বলল, তোর কাছে আমি এরকম কিছু আশা করিনি, ছি ছি ছি, তোকে মেয়ে ভাবতেই ঘৃণা হচ্ছে। আমি বললাম, মা আমি এমন কিছুই করিনি, আর তাছাড়া আমি সাকিনকে পছন্দও করি না, সেটা তো তোমরা বেশ আর কম জানোই। মা বলল, আমি প্রমাণ পেয়েছি, তাই আর নিজের চরিত্র ঢাকতে হবে না। মা এই বলে চলে গেল। এদিকে আমার কি হলো কেন হলো কিছুই বুঝতে পারলাম না। তারপর থেকে মা আর কোনোদিনও আমার সাথে কথা বলেনি। মা কিচেনে কাজ করছিল। আমি গিয়ে বললাম, মা আমি সত্যি এমন কিছু করিনি, তোমাকে ভুল তথ্য দেয়া হয়েছে। মা অপর দিকে মুখ করে জবাব দিল, তোর মুখে আমি মা ডাক শুনতে চাই না, তোর মতো নষ্টা মেয়ে আমার মেয়ে হতে পারে না। আমি বললাম, মা তোমাকে কে কি বলেছে আমাকে একটু বলবে, কেন এরকম করছো? মা বলল, তোর ভাবি নিজ চোখে তোদের লীলা খেলা দেখেছে, এতদিন আমাকে বলেনি, তোর আর আমাদের সম্মানের কথা ভেবে, কিন্তু তোর নোংরামি বেড়েই চলছিল, তাই আর না বলে থাকতে পারিনি। আমি কথাটি শুনে অবাক হয়ে গেলাম।
এত বড় মিথ্যে অপবাদ দিল আমার নামে, নিজে বাঁচতে আমাকেই দোষী বানিয়ে দিল। ভাবতেই কষ্ট হচ্ছে। মা বলল, আমাদের সম্মানটা নষ্ট করে দিলি, কেন এমন করলি? আমি বললাম, মা আমি তোমাকে প্রমাণ সহ সবকিছু বলবো, এখন আমি গেলাম। এই বলে সেখান থেকে চলে গেল। ভাবির রুমে এসে ভাবিকে বললাম, আমার নামে মিথ্যে বদনাম রটাতে পারলে, নিজে দোষ করে আমাকে দোষী সাজালে। ভাবি বলল, আমি কোনো রিস্ক নিতে চাইনি, কেননা যে কোনো সময় তুমি সবাইকে সবকিছু জানিয়ে দিতে পারো, তাই আগেই নিজেকে বাঁচিয়ে নিলাম। আমি বললাম, তাই বলে তোমার ভাইয়ের নামে মিথ্যে বলবে? আমাকে কলঙ্কিত করতে গিয়ে নিজের বংশেও কলঙ্ক লাগিয়েছো। ভাবি বলল, আমার ভাই পুরুষ মানুষ, ওদের নামে হাজারটা কলঙ্ক থাকলেও কিচ্ছু হবে না। আমি বললাম, তুমি নিজের স্বার্থের জন্য আর কত নিচে নামবে বলতে পারো? তোমার এই রূপ একদিন না একদিন ভাইয়ের সামনে আসবেই। ভাবি বলল, আমার সাথে উল্টোপাল্টা করতে আসলে হিতে বিপরীত হয়, বুঝলে? আর তোমার ভাইকে কিভাবে ম্যানেজ করতে হবে আমার জানা আছে। আমি আর কিছু না বলে চলে গেলাম নিজের কাজে। দুদিন পরে ভাইয়া কাউকে কিচ্ছু না বলে বিদেশ থেকে চলে এসেছে। ভাইয়াকে দেখে বাবা মা অবাক হয়ে গেল। তুই কাউকে কিছু না বলে হুট করে চলে আসলি কেন? ভাইয়া বলল, বাবা তোমাদের সবার জন্য মন পুড়ছিল, তাই কিছুদিন থাকবো বলে এসেছি। মা বলল, ছেলেটা এত দূর থেকে এসেছে, ওকে বসতে না দিয়ে কথা শুরু করে দিয়েছো। বাবা বলল, আরে না, হুট করে আসলো তো তাই জানতে চাইলাম আর কি। আচ্ছা যা, ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে আয়, নাস্তা করবি। ভাইয়া আমাকে দেখে বুকে জড়িয়ে নিয়ে বলল, পাগলি বোন আমার, কেমন আছিস? আর এতক্ষণ দূরে দাঁড়িয়েছিলি কেন? আমি বললাম, তোমাদের কথা শুনছিলাম, তাই আর বিরক্ত করিনি। ভাইয়া আমার চুলগুলো টেনে দিয়ে বলল, খুব বড় হয়ে গেছিস, কথাও শিখেছিস, দারুণ। আমি ভাইয়ার কথা শুনে মুচকি হাসলাম, কিন্তু ভাবি আর বাবার কর্মকাণ্ডের কথা মনে হতেই মনটা খারাপ হয়ে গেল। ভাইয়া বলল, কি হলো তোর, মন খারাপ কেন করলি হঠাৎ করে? আমি বললাম, ভাইয়া তুমি ভাবির কাছে যাও, আমি তোমার জন্য চা করে নিয়ে আসি। এই বলে চলে আসলাম। এক মাস পর আবির নতুন ব্যবসার কাজে বাইরে যাওয়ায় সেই সুযোগে শ্বশুরকে রুমে ডেকে এনেছে আবিরের স্ত্রী। তারা ঘনিষ্ঠ হবে। ঠিক তখনই আবির এসে বাবাকে টেনে তুলে ধাক্কা দিয়ে বলল, ছি ছি বাবা, তোমার কাছে কখনো এটা আশা করিনি। নিজের পুত্রবধূর সাথে এরকম কাজ তুমি কিভাবে করতে পারলে? বাবা লজ্জায় কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। তারপর আবিরের স্ত্রীকে থাপ্পড় দিয়ে বলল, আমাকে তোমার নামে অনেক অনেক কথা বলেছিল, কিন্তু আমি কিচ্ছু বিশ্বাস করিনি। শেষ পর্যন্ত আমার বাবার সাথেও নোংরামি করলে। ছি 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 ছি। জানো, সেদিন আমার বন্ধু রাফসান তোমার আর তোমার বয়ফ্রেন্ডের একটা ভিডিও পাঠায়, সেটা দেখে আমি অবাক হয়ে গেলাম। এত ভালোবাসার পরেও একটা মানুষ কি করে এসব করতে পারে? নিজের কষ্ট নিজের বুকে চাপা দিয়ে তোমার সাথে হাসি মুখে কথা বলে যাচ্ছিলাম। তিশা বলল, আসলে মানে তুমি যা ভাবছো সেরকম কিছু না। আবির তার স্ত্রীর গালে আরেকটা থাপ্পড় দিয়ে বলল, চুপ, একদম চুপ, নির্লজ্জ বেহায়া মেয়ে, এখনো কথা বলছিস কোন সাহসে? তিশা বলল, আমাকে তাড়িয়ে দিও না প্লিজ, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন কাজ করব না। আবির বলল, তুই এই কাজ করার পরে আমাদের সাথে চোখ মেলাতে পারলেও আমি তোর সাথে চোখ মেলাতে পারবো না, আর তাই তোর সাথে সম্পর্ক নষ্ট করলাম। কাপড় চোপড় নিয়ে এক্ষুনি বেরিয়ে যা। এই বলে আবির চলে গেল। সেদিনের পর থেকে ভাইয়ার বাবা চোখাচোখি হয়নি। ভাইয়া কাউকে কিচ্ছু না বললেও আমাকে বিষয়টা বলেছিল, কিন্তু আমি ভাবি আর বাবার বিষয়ে ভাইয়াকে কিচ্ছু জানাইনি। হয়তো নিয়তির লিখন এটাই ছিল, তাই ভাইয়া সচক্ষে সব দেখলো। আমি ভাইয়ার কথা ভেবে টেনশনে থাকি, কেননা ভাইয়া ভাবিকে খুব ভালোবাসতো। জানি না বাকি দিনগুলো কিভাবে কাটবে। এই গল্পের বাবার মতন মানুষদেরকে কি শাস্তি দেওয়া উচিত আপনারাই বলেন। মানুষ রূপে জন্মেছি ঠিকই, তবুও কিন্তু মানুষ নয়। মানুষের নাম বেঁচে খাওয়ার মজাই আলাদা। রচনায় এস এ তানিশা রহমান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।